লিখেছেন আরো একজন, তার ঘটনাটা আমি পড়ছি। লিখছেন আমাকে, প্রিয় রাসেল ভাইয়া, আপনি নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আমার বন্ধুর সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময়টা বর্ষাকালের এক রাত, ঘড়িতে সময় প্রায় 11:30। বাইরে তখন তুমুল বৃষ্টি। আমার এক বন্ধু সেদিন তাদের বাসায় সম্পূর্ণ একা। একটু জানিয়ে নিই, ওর মা এক সপ্তাহ হয় সেই বাসাটায় গিয়ে উঠেছিল। বাসাটা ছিল 6 তলা, ওরা থাকতো 5ম তলায়। বাসাটার 4 তলায় থাকতো বাড়িওয়ালারা এবং সবার ওপরের তলাটা ছিল খালি। যা হোক, বৃষ্টির কারণে হয়তো সেই সময়টা লোডশেডিং চলছিল। আমার বন্ধুটি মোমের আলোয় খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। বাইরে তখন বৃষ্টি কমেনি এবং বোধহয় আরো খানিকটা বেড়েছে। খানিক বাদে ওরা হঠাৎ করেই ওর ঘুম ভেঙে যায়। কেন ভাঙে তা বলতে পারে না। ঘড়িতে সময়টা তখন রাত 2:10। ওর ঘুম আসে না, আর তাই ও শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতে থাকে। হঠাৎ সে তার ঘরের পাশে খাবার ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। খুটখাট কিছু আওয়াজ অনবরত হতে থাকে, যেন কেউ সেখানে বসে খাচ্ছে। অথচ ও ছাড়া পুরো ফ্ল্যাটে দ্বিতীয় কোনো মানুষ ছিল না। ও একটু ভয় পায়, তবে মনকে প্রবোধ দেয় এই ভেবে যে রাতের বেলা এমন শব্দ হতেই পারে, ভয়ের কিছু নেই। শব্দগুলো তখনও চলছিল এবং একসময় তা স্পষ্ট শুনতে পেল সে। কেউ একজন জগ থেকে গ্লাসে পানি ঢালছে এবং 6-7 সেকেন্ড পর গ্লাসটি টেবিলে রাখার আওয়াজও পেল, যেন সত্যিই কেউ পানি খেল। এবার আমার বন্ধুটি সত্যি প্রচন্ড ভয় পেয়ে যায়। রাত 2টার পর খালি বাসায় তার ঘুম ভেঙে গিয়ে পাশের ঘরেই এমন স্পষ্ট খাওয়া দাওয়ার শব্দ পেলে অতি সাহসীরও কি হাল হয় সেটা আপনারা বুঝতেই পারছেন। যা হোক, সে সাহস করে শোয়া থেকে উঠে বসে। ভয় পায় না, কি করবে? ঘরে চোর ঢোকে এবং ঘরে চোর ঢোকার যদি কোনো সম্ভাবনাই ছিল না, তবুও তার মনে ক্ষীণ আশঙ্কা জেগেছিল এবং ক্ষীণ আশঙ্কা জাগে সেটি যে চোর হয়তো ঢুকতে পারে, হয়তো ভয় কাটানোর জন্যই। তবু সে আল্লাহর নাম নিয়ে পা টিপে দরজার কাছে গিয়ে খাবার ঘরে উঁকি দেয়। তখন আর শব্দ নেই। মোমবাতি জেলে নিয়ে সে পুরো ঘরটা ভালো করে দেখে নেয়, না, কিছু নেই। খাবার টেবিলটাও একদম খালি, শুধু 2টো গ্লাস এবং 2টো গ্লাস আছে সেখানে। সে হতবাক হয়ে যায়। অলৌকিক কিছুর ভয় তাকে পেয়ে বসে। সে কোনো মতে গিয়ে আবার শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর শুরু হয় আসল সমস্যা। সে স্পষ্ট শুনতে পায় তাদের ওপরের ফ্ল্যাটে কিছু একটা হাঁটছে। পায়ের আওয়াজটা থেমে থেমে হচ্ছে এবং দেয়ালে আঁচড় কাটলে আর হাত দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন কাউকে আটকে রাখা হয়েছে ওই ফ্ল্যাটে। সে মুক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ওপর তলাটা ছিল পুরোটাই খালি। বন্ধুটি নিজেকে আর বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার মোবাইলে রাতের ওই ঘটনাটা SMS এ লিখে সেভ করে রাখে। ভাবে যে পুরো ব্যাপারটা হয়তো তার হ্যালুসিনেশন বা নাইটমেয়ার কিনা, তার সকালে সেই SMS দিয়ে প্রমাণ পাওয়া যাবে। সে ঘুমানোর জন্য খুব চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না, কারণ আওয়াজের মাত্রা আরো তীব্র হতে থাকে, সঙ্গে তার ভয় আরো বাড়তে থাকে। তাই সে অস্থির হয়ে ফোন করে তার মাকে, যিনি ওই সময় গ্রামে ছিলেন। সব শুনে আন্টি সম্ভবত বিশ্বাস করেন নাই এবং তাকে সাহস দেওয়ার জন্য বললেন যে তুমি একটু ওপরে যাও বা কোথাও ঘুরে আসো, ছাদে যাও বা কোনো জায়গা থেকে ঘুরে আসো, একটু ভালো লাগবে। মায়ের কথায় সাহস ফিরে পায় সে। একটা টর্চ আর ছাতা নিয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। তখন সময় রাত 3টার মতো হবে। বৃষ্টি হালকা থেমে এসেছে, আওয়াজ একদমই নেই। সে যখন কিছু না ভেবেই সিঁড়ি দিয়ে উঠে ছাদের দরজাটার কাছে যায় এবং টর্চটা জেলে দরজায় দাঁড়িয়েই পুরো ছাদটা দেখে। হঠাৎ ছাদের একটা কোণায় তার চোখ আটকে যায়। সে দেখে কেউ একজন এত রাতে এত বৃষ্টিতেও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিতে আবছা বোঝা যাচ্ছিল যে ওখানে কেউ আছে। বন্ধুটির একবারও ওই জিনিসটির অদ্ভুত বা ভয়ের ব্যাপারটা খেয়াল হলো না, খুব স্বাভাবিক ভাবে নিল সে। তার মনে হলো, যাক, এতক্ষণ পর একজন মানুষের দেখা পাওয়া গেল। সে ছাতা খুলে ছাদে ঢুকে পেছন থেকে তার দিকে এগিয়ে গেল এবং দেখলো 16-17 বছর বয়সী খুব চিকন একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে ছিল বন্ধুটির দিক থেকে উল্টো দিক ঘুরে। তাই চেহারা না দেখা গেলেও বোঝা গেল তার শরীর এবং পরনের সাদা ফতুয়া আর পাজামাটা সম্পূর্ণ ভেজা। সে কোনো নড়াচড়াই করছিল না, এমনকি ছাদে দ্বিতীয় কারো উপস্থিতি পেয়েও না। তাই আমার বন্ধুটি আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, এই ছেলে, এত রাতে ছাদে উঠে বৃষ্টিতে ভিজছ কেন? কোথায় থাকো তুমি?
বন্ধুটি বোধহয় খানিকটা ভয় পেয়ে নার্ভাস হয়ে এত প্রশ্ন জিজ্ঞেস করে বসে, এবং কারণ ততক্ষণে ব্যাপারটা বেশ অস্বাভাবিক সেটা সে বুঝতে শুরু করেছে। ততক্ষণে ছেলেটিও ঘুরে দাঁড়িয়েছে এবং চোখ দুটো ছিল তার কোটরে ঢুকে থাকা, কিন্তু বড় বেশি উজ্জ্বল। মুখটা ছিল রক্তশূন্য, ফ্যাকাশে। সে বন্ধুটির দিকে তাকিয়ে রাগত স্বরে বলল, এটা আমারই বাড়ি, আমি এখানে থাকি। কিন্তু সেই মুহূর্তে যা হলো তা মনে হয় মাঝরাতে বৃষ্টিতে একা দাঁড়িয়ে থেকে সহ্য করার ক্ষমতা কারো নেই। কথা শেষ করেই ছেলেটি নিজেকে এলিয়ে দেয় ছাদের বাইরে, অর্থাৎ সে ছাদ থেকে নিজ ইচ্ছায় নিজেকে ফেলে দেয় নিচে। ভয় আর আতঙ্কের শেষ সীমানায় পৌঁছে যায় আমার বন্ধুটি এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। তার আগে সে চিৎকার করেছিল কিনা সেটি তার মনে নাই। সকালে তার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফিরে সে নিজেকে আবিষ্কার করে তার শোবার ঘরের বিছানায়। চারপাশে বাড়িওয়ালাদের পরিবারের লোকজন, পুরো বাড়ির আরো কিছু লোকজন তাকে ঘিরে রয়েছে। বন্ধুটি পাগলের মতো চিৎকার করে আর বলে, ছেলেটি কি মরে গেছে, তোমরা ওকে বাঁচাও। সবাই জানতে চায় কেন সে এত রাতে ছাদে গিয়েছিল আর কি বা হয়েছিল। আর সবচেয়ে অবাক হয়ে বাড়িওয়ালা প্রশ্ন করল, কোন ছেলে? সে সব ঘটনা খুলে বলে এবং ছেলেটির বিবরণও দেয় সবাইকে। সব শুনে বাড়িওয়ালা আন্টি কান্নায় ভেঙে পড়েন। সবাই এই ঘটনায় খুবই অবাক হয়। অবশেষে জানা যায় ছাদে ওর দেখা সেই ছেলেটি ছিল বাড়িওয়ালা আন্টির 3 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে। তবে তাকে সামনাসামনি আবার দেখার কথা সবার কাছে অবিশ্বাস্য ঠেকে, কারণ ছেলেটি ছিল মানসিক ভারসাম্যহীন। বয়স ছিল তার 17। অতিরিক্ত পাগলামির কারণে তাকে বেশিরভাগ সময় 6ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বন্দী করে রাখা হতো। বছর 2 আগে এক রাতে দরজা খোলা পেয়ে সে ছাদে গিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এরপর থেকেই 6ষ্ঠ তলায় অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কেউ থাকতে পারত না, কারণ অনেক বাজে এক্সপিরিয়েন্স হতো ভাড়াটিয়াদের। একবার একটি পরিবার ভাড়া আসলেও তাদের 14-15 বছর বয়সী একটি ছেলের সাথে কিছু একটা হয় যাতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অপ্রাকৃত বা আদিভৌতিক যাই বলা হোক না কেন, এই ঘটনাটি গ্রহণযোগ্য ব্যাখ্যা আমার জানা নেই। না আমার বন্ধু ছেলেটিকে চিনতো না এই বাড়ির কোনো ঘটনা সে জানতো। তবে হয়তো প্রকৃতির কোনো অজানা খেয়ালই আবার ঘটনাটিকে ফিরিয়ে এনেছিল। শরীর ধ্বংস হয়ে গেছে, আত্মার নেই। মৃত্যুর পরেও হয়তো মৃত সেই মানুষটির আত্মা ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। ছেলেটির আত্মাও হয়তো সবাইকে তার কথা ফের স্মরণ করিয়ে দিচ্ছিল এমন একটা ঘটনার মধ্যে দিয়ে। এবং তারপরে তিনি লিখেছেন, এই হচ্ছে ঘটনা। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালোই আছেন, তাই জিজ্ঞেস করলাম না। আমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার একটি গ্রাম থেকে বলছি। আমি সরকারি চাকরি করি, তাই স্টুডিওতে যাওয়ার মতো সুযোগ হবে না। ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। নিচে আমার নাম ঠিকানা দিলাম, প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। ঘটনাটি আমার না, আমার এক নানির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার মা আমাকে বলেছে ঘটনাটি আজ থেকে 60 থেকে 70 বছর আগের ঘটনা। আমার সেই নানি ছিল খুবই গরিব একজন মানুষ। সে মানুষের বাড়িতে গিয়ে বাচ্চা প্রসবের কাজ করত। ঘটনাটি ঘটেছে খুব শীতের একটি রাতে। নানি প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছিলেন। রাত যে কয়টা বেজেছিল আমার নানির মনে ছিল না, তখন ঘড়িও ছিল না। হঠাৎ করে নানির জানালায় টক টক করে কে যেন টোকা দেয়। তারপর নানিকে উঠতে বলে। তারপর নানি বলে কে? সেই লোকটি বলে সে পাশের গ্রাম থেকে এসেছে, তার খুবই বিপদ, তার স্ত্রীর সন্তান সম্ভবা খুব কষ্টে ছটফট করছে, তাকে যেতেই হবে। নানি যেতে না চাইলেও নানি আর লোকটির কথা ফেলতে পারে না। সে বাড়ি থেকে উঠে লোকটির পিছু পিছু রওনা হলো। রাত যে কত ছিল নানি সেটাও মনে নেই। নানি দেখছিল লোকটি তার থেকে একটু দূরে দূরে হাঁটছিল। নানি বুড়ো মানুষ, সেই মতো করে হাঁটতে পারছিল না। লোকটিকে বলল, আমি বুড়ো মানুষ, আপনার মতো হাঁটতে পারছি না, আপনি একটু আস্তে যান। আবার বলল, আর কত দূর যেতে হবে? লোকটি বলল, সামনেই রাস্তা। নানি দেখলো গ্রামের মধ্যে জঙ্গলের ভেতর দিকে সে নানিকে নিয়ে যাচ্ছে। আর একটু ভেতরের দিকে যেতেই দেখলো সামনে খুবই বড় একটা পুকুর। লোকটি পুকুরের পাড় বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন তার সাথে কি হচ্ছিল সেটা মোটেও বুঝতে পারেনি, কিন্তু লোকটি পুকুরের ভেতর দিকে নেমে যেতেই নানি বুঝতে পারলো যে তার সাথে আজকে খুব খারাপ কিছু হতে চলেছে। নানির এই প্রচন্ড শীতের মধ্যেও গা থেকে ঘাম ছুটতে লাগলো। নানি মনে মনে ভাবলো, এই অবস্থায় যদি এখান থেকে চলে যাই তাহলে সে আমার ক্ষতি করতে পারে। তাই সে মনে মনে সাহস সঞ্চার করে লোকটির পিছু পিছু রওনা দেন। এবং নানি দেখতে পান যে লোকটি যাওয়ার সঙ্গে সঙ্গে আর পানি নেই, সেখানে সুন্দর রাস্তা, আর সেই রাস্তা বেয়ে লোকটি হেঁটে চলেছে। সেখানে কিছুক্ষণ হাঁটার পর নানি দেখতে পান খুব সুন্দর একটা বাড়ি, ঠিক যেন রাজপ্রাসাদের মতো, যেন কোনো শিল্পীর নিখুঁত হাতের তৈরি। বাড়ির সামনে অনেক লোকজন, আর ভেতর থেকে একজন মহিলার খুব
কষ্টে ভরা কান্নার আওয়াজ আসছে। সেই লোকটি নারীকে ইশারা করে ভেতরে যেতে বলল। নারী গিয়ে দেখলো একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার জন্য ছটফট করছে। নারী সেই মহিলার সঙ্গে প্রায় 1 ঘন্টা চেষ্টা করে সন্তান ভূমিষ্ঠ করাতে পারে। তারপর নারীকে সেই জিনটি কিছু কাপড় ও একটা ইটের সাবান দেয় এবং বলেন যে গোসল করতে। নারী গিয়ে দেখতে পান যে বর্তমান যুগের সুইমিং পুলের মতো একটা পুকুর, সেখানে আরো অনেক প্রায় 9-10 জন মহিলা সেখানে গোসল করছে। নারী গোসল শেষে জিনটিকে বলল তাকে ফিরিয়ে দিয়ে আসতে, কিন্তু জিনটি তাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল এবং সেখান থেকে তাকে ইচ্ছা মতো সোনা, টাকা, পয়সা সে যা চায় তাই নিতে বলল। কিন্তু নারী খুব ভয় পেয়ে গেল এবং সে বলল তার এসব কিছু চাই না, তাকে ফিরিয়ে দিয়ে আসতে। নারী অনেক জোরাজুরির পর তাকে ফিরিয়ে দিতে রাজি হয় এবং জিনটি বলে সে যেন এই কথাগুলি কাউকে না বলে, বললে তার ক্ষতি হবে, বলে রাখা ভালো। এর মধ্যে 7 দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে নারীকে সকালে ঘরে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করতে শুরু করে এবং একদিন নারীকে সবার ঘরে দেখে সবাই বলে সে এই 7 দিন কোথায় গিয়েছিল। নারী কোনো কথা বলে না এবং নারীকে শরীরে প্রচন্ড জ্বর, অনেক চিকিৎসার পরেও ভালো হচ্ছে না সেই জ্বর, এবং নারী শুধু শয়নে স্বপনে শুধু সেই জিনটিকে দেখে। একদিন রাতে নারীর শরীরে প্রচন্ড কাঁপুনি সহকারে জ্বর আসে এবং নারীকে একটা ভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং রাস্তার মধ্যে সেই জিনটি সাদা পোশাক পরে হাজির হয় এবং বলে এই অসুখ কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে না, এবং বলে যে স্থানীয় একটি মাদ্রাসার বড় হুজুরের কাছে নিয়ে যেতে হবে এবং খালি পায়ে সেখানে যেতে হবে। নিয়ে আসার সময় পেছন ফিরে তাকানো যাবে না। তার কথা মতো সেই হুজুরের কাছে সে যায় এবং পানি নিয়ে আসে এবং তারপর আরো অসুখ বেশি হয়। তার ঠিক 3 দিন পর আবার সেই জিনটি নারীর ঘরে আসে এবং বলে তারা জুতা পরে সেখানে গিয়েছিল, সেই জন্য অসুখ বেশি হয়েছে, আবার যেতে বলল। তারপর পানি নিয়ে আসে এবং নারী পানি পান করতে শুরু করেন। তার কিছুদিন পর সেই লোকটি মাঝে মাঝে সেই নারীর কাছে আসতো এবং তাকে অনেক কিছু দিতে চাইতো, কিন্তু নারী সেটা নিতে চাইতো না। একদিন নারীর ঘরে একটা বস্তায় করে কিছু চাল, কিছু মিষ্টি এবং কিছু ফল নিয়ে আসে এবং বলে যে নারী অনেক উপকার করেছে, যেটা অনেকে চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি, নারী সেটা পেরেছিল, তাই নারীকে সে কিছু দিতে চায় এবং ছেলেকে দেখে আসতে বলে। সেদিন নাকি তার ছেলের একটা অনুষ্ঠান হয়েছিল কিন্তু নারী রাজি হয় না। তার কিছুদিন পর আবার সে আসে এবং বলে তার শাড়ি আঁচল পাততে এবং সেখানে সেই জিনটি কিছু পয়সা দিয়ে যায়। তারপর থেকে সেই নারীর আর্থিক অবস্থা ধীরে ধীরে অনেক ভালো হতে থাকে। এখন তারা অনেক ধন সম্পদের মালিক এবং অনেক বড় বাড়িও করেছে। এলাকার সবাই বলে যে জিনদের বাচ্চা ধরে তারা, অর্থাৎ নানি, অনেক ধনী হয়ে গেছে। আর সেই নানি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন সেই জিনটি মাঝে মাঝে আসতো এবং একবার সেই ছেলেকেও নিয়ে এসেছিল। এই ছিল আমার জানা একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। এরপর তিনি নাম প্রকাশ করছেন, যেটা আমি প্রকাশ করছি না, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফেসবুকে লিখবেন এবং জানাবেন আপনার ঘটনা ইমেইলের মাধ্যমে। এখানে সেরিলাম। আমরা আপাতত ঘটনায় যাচ্ছি। লিখেছেন আমাদেরকে যে আসসালামু আলাইকুম, আমার নাম মান্নি জাহান, মানে এটা কি মুন্নি হবে কিনা আমি ঠিক জানি না, এবং তিনি বলেছেন যে আমার বয়স 30 বছর, আমি ফকিরাপুল থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করব, এটার মাঝে বিন্দু পরিমাণ মিথ্যে, ভুল কিংবা বানোয়াট কিছু নেই। ঘটনাটা আপনাদের কতটুকু নাড়া দিবে জানি না, কিন্তু আমি এখনো ভুলতে পারি না। মনে পড়লে অসম্ভব ভয় লাগে। ঘটনাটা ঢাকা মেডিকেল নিয়ে। ঢাকা মেডিকেলে কেউ আছে শুনলে আমি আজও দেখতে যেতে সাহস পাই না। বাসায় একজন লজিং টিচার ছিলেন এবং ক্লাস 6 থেকেই তিনি আমাদের পড়াতেন। সম্পর্কে তিনি আমাদের চাচা, গরিব ছিলেন। ঢাকাতে ওঠার মতো কোনো আত্মীয় স্বজন ছিল না। তার এক ভাইয়ের ছেলে 10-12 বছর হবে। সে সাইকেল চালাতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে অসুস্থ হয়ে যায়। তাকে ঢাকাতে নিয়ে আসা হয় এবং আমরাই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। প্রথম দিনে তার অবস্থা ভালো ছিল না। এরপর তার কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যায় এবং তিনি বলছেন যে আমি আর আমার ভাই বাচ্চাটাকে দেখতে চাই। রাত 10টার দিকে রওনা দিই আমরা। বাচ্চাটার অবস্থা খারাপ হওয়ার কারণে অনেকক্ষণ স্টে করলাম। রাত তখন প্রায় 2:30 এবং যখন রাত অলমোস্ট 2টা, তখন আমার ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়, কিন্তু কোন দিক দিয়ে ওয়াশরুম এবং কাকে জিজ্ঞেস করব কিছুই চিনতে পারছিলাম না। হসপিটালের একজন কর্মীকে দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, বাথরুমটা কোন দিকে? সে আমাকে হাতের ইশারায় একটা দিক দেখিয়ে দিল। তো আমি একাই বাথরুমের দিকে গেলাম। বাথরুমে যেতে হবে একটা ওয়ার্ডের ভেতর দিয়ে। ওয়ার্ডটির ভেতর আমি দেখতে লাগলাম যে বিরাট বড় একটা রুম, হল রুম বলা চলে, এবং পুরোটা রুম ভর্তি পেশেন্ট।
রুমের প্রতিটি বেডে পেশেন্ট আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ জেগে আছে। আমি সবার দিকে একটু একটু তাকালাম, দেখলাম আমার দিকেও কেউ কেউ তাকিয়ে আছে এবং আমি তাদের মাঝে দিয়ে সোজাসুজি বাথরুমের সামনে গেলাম। গিয়ে দেখলাম এত রাতেও বেশ বিজি ওয়াশরুমটা, কেউ ঢুকছে, কেউ বের হচ্ছে, আমি যেতে পারছি না। আমি 3-4 মিনিট ওয়েট করলাম বাইরে দাঁড়িয়ে। তাদের প্রত্যেকের চেহারা কেমন যেন ফ্যাকাশে, মনে হয় শরীরে রক্ত নেই, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। আমিও কোনো কথা না বলে একসময় বাথরুমে গেলাম এবং 2 মিনিট পর বের হয়ে আসলাম। বাইরের দিকে এসে একজন হসপিটালের সুইপারের সাথে আমার দেখা হয় এবং দেখা হওয়ার পরপরই আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, এতগুলো পেশেন্ট ঘুমিয়ে আছে, লাইটগুলো জ্বালানো কেন? সবগুলো লাইট জ্বলছে, 7-8টা টিউব লাইট হবে প্রায় জ্বলে আছে, এগুলো নিভিয়ে রাখলেই তো পারেন। উনি আমাকে বললেন, এরা তো পেশেন্ট না, এগুলি তো সব লাশ। ভয়ে আমার হাত পা শীতল হয়ে গেল। এরা সব লাশ। আমি ডান দিকে বাম দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আমার ডান পাশে একটা কর্নারে ছোট্ট একটা বাচ্চাদের অনেক লাশ সাদা চাদর দিয়ে মুড়িয়ে স্তূপ করে রাখা হয়েছে। আমি আমার পা বাড়াতে সাহস পেলাম না, আমি থমকে রইলাম আর তাকে বললাম যে এইদিকে বাথরুম কথাটা কমপ্লিট করতে পারলাম না। সে আমাকে বলল, এইদিকে কোনো বাথরুম নেই, এটা তো লাশের ঘর, আপনি ওই দিকে সোজা চলে যান। আমি তো অলরেডি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেছি। আমি তাহলে কোথায় গিয়েছিলাম? কাদের দেখলাম? নিজে গিয়েছিলাম নাকি আমাকে কেউ নিয়ে গিয়েছিল? আমি দৌড়ে পেশেন্টের কাছে ফিরে আসলাম। কোন ওয়ার্ডে কোথায় কিভাবে গিয়েছিলাম কিচ্ছু দেখতে কিছুই আমি মেলাতে পারলাম না। আমি জানি আমি ভুল দেখিনি, তবে এটা কি ছিল এখনো আমার মনে হয় যে আসলে কি এটা সত্যি নাকি মিথ্যা, এরকম একটা কথা দিয়ে তিনি শেষ করেছেন। এই ছিল ঘটনা যে তিনি বাথরুমে যাওয়ার সময় যে ওয়ার্ডের ভেতরে গেছিলেন, একটা ওয়ার্ড পার হতে হয় এবং সেখানে তিনি অনেক মানুষকে তার দিকে তাকিয়েও থাকতে দেখেছেন, অনেক মানুষকে বিভিন্ন দিকে তাকিয়ে থাকতে দেখেছেন, অনেক মানুষকে চুপচাপ শুয়ে থাকতে দেখেছেন। পরে জানতে পারলেন যে না, এখানে কোনো বাথরুম ছিল না, সেরকম কোনো ওয়ার্ডের কোনো খোঁজ খবর নাই এবং এটা ছিল একটা লাশ। এতগুলো লাশ তাহলে তাকালো কিভাবে বা কি হলো কিছুই বোঝা যাচ্ছে না। এটা পুরো হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু এরকম ভাবে কার যদি হ্যালুসিনেশন হয় কি অবস্থা হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করবো আমি জানি না। অপরিচিত কাউকে কি আমি বাথরুমের কথা জিজ্ঞেস করবো না, যেটা আপনাদের ওয়াশরুমটা কোথায়, নাকি আমি খুব রাতের বেলায় এরকম কোনো জায়গায় যাওয়ার সাহসী করবো না, নাকি অপরিচিত কোনো বাথরুম আমি ঢুকবো না? আসলে বাসার বাথরুমও তো যে কোনো সময় অচেনা হয়ে যেতে পারে। গভীর রাতে ঘুম থেকে ভেঙে যখন আপনি উঠবেন তখন নিজের বাথরুমটাও বেশ অচেনা হয়ে যায়। কিন্তু আমি বারবার করে আপনাদেরকে একটা কথা বলি যে অনেক রাত্রে যদি ওঠেন এবং বাথরুমে যান তাহলে কখনোই 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 আয়নার দিকে তাকাবেন না। এবং আয়নার দিকে তাকালে কেমন যেন হঠাৎ করে আপনার এই ঘুম ঘুম চোখে পুরো পেছনের দৃশ্যগুলো অপরিচিত লাগতে পারে। হয়তো দেখছেন যে আপনি পুরো একটা ফুলদানি দেখছেন একভাবে, যে নীল এবং টাইলসের উপরে হয়তো নীল ফুলগুলো বাম দিকে এবং লাল ফুলগুলো ডান দিকে ছিল, সেটা উল্টে গেছে। এরকম অনেক কিছু হয়ে যেতে পারে এবং ভয় পেতে পারেন আপনি। সো বাথরুমে অবশ্যই সাবধানে যাবেন। এবং মাঝে মাঝে অনেকের বাসাতে অনেকেই লেখেন যে বাথরুম থেকে এরকম নানান ধরনের শব্দ হয়। ঘুম ভেঙে এরকম কোনো শব্দ বাথরুমে পেলে চেক করতে যাওয়া হয় ঠিক না, আগে লাইট জ্বালিয়ে নিন, তারপরে সাবধানে আপনি বাথরুমের দিকে অগ্রসর হন। এই ছিল আমার উপদেশ। আর যেটা বললাম সেটা ছিল ঘটনা শোনার একটা ইমেইল, এবং এই ইমেইলের ঘটনাটি আমি আপনাদের পড়ে শোনাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ইমেইলটি। যেভাবে লিখেছেন আমি সেভাবেই ইমেইলটা পড়তে চাই এবং আমাদের সাথে যিনি লিখে পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আসসালামু আলাইকুম। আমি আমার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তবে নিক নেম বলতে পারি। আমি মোল্লা। আমি সৌদি আরবে আছি 5 বছর। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জে। আমি যে ঘটনাটি বলবো 3 মাস আগে আমার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। আমি ঘটনা শুরু করছি। বলে নেওয়া ভালো, আমি পেশায় একজন দর্জি। আমার সৌদিতে 5 বছর ধরে বোরকা সেলাইয়ের কাজ করি। মূলত আমার ঘটনাটি একটি সেলাই মেশিন কিনে। 4 মাস আগে আমি এই কারখানায় কাজ নেই। আমাকে যে মেশিনটি দেয়া হলো কাজের জন্য, এটিতে কিছু সমস্যা থাকার কারণে আমি মুদির অর্থাৎ মহাজনকে বলি একটা মেশিনের ব্র্যান্ডের নাম তিনি বলেছেন, সেই নামটা আমি নাই বলি, মেশিন কিনে আনতে। আমি মেশিন সম্বন্ধে ভালো বুঝি, আগেরটা ঠিক করিয়ে যে তেমন লাভ হবে না বুঝেছিলাম। যেই কথা সেই কাজ। মুদির আমাকে নিয়ে গেল একটি মেশিনের দোকানে, সেই স্পেসিফিক সেই ব্র্যান্ডের মেশিনের দোকানে, এবং কয়েকটা মেশিন চালিয়ে দেখলাম, কিন্তু আমার পছন্দ হলো না। দোকানদার ছিল পাকিস্তানি। সে তার ভাষায় আমার বয়সে একটা ছেলেকে ডেকে বলল ঘরের ভেতরের মেশিনটি দেখাতে। মেশিনটা দেখে নতুনের মতোই মনে হলো, তাও অনেক ভালো কোম্পানির, দামেও কম। আমার পছন্দ হলো, কিন্তু আমি কোনো পাত্তা না দিয়ে আমি দোকানের ছেলেটাকে, কেন জানি মেশিনটা আমার দোকানের ছেলেটা আমাকে নিতে বারবার মানা করছিল, আমি কোনো পাত্তা না দিয়ে মেশিনটা নিয়ে আসি। কিন্তু কয়েকদিনেই আমার আঙুল দিয়ে কয়েকবার সূচ
ঢুকে যায়। সতর্ক থাকার পরেও কিভাবে যেন সেই সূচ ঢুকে যায়। হঠাৎ এরপর একদিন লক্ষ্য করি সকালে মেশিনটা চালু। প্রথমত নিজের ভুল ভেবে এড়িয়ে যাই, কিন্তু প্রতিদিনই চালু দেখতে পাই। নিশ্চিত হই এটা আমার ভুল না। অতঃপর সবাইকে জিজ্ঞাসা করি তারা কেউ চালু করেছে কিনা, তারা না করলো। হঠাৎ একদিন আমি নিজেই খেয়াল করি মেশিনটা চালু হয়ে গেল। আমি মেশিন রুমে একা ঘুমাই, লাইট জ্বালিয়ে দেখলাম অন্য রুমের সবাই, এবং কিন্তু মেশিনটা চালু করলো কে। এর পরের দিন আমি মেশিনের কারেন্টের যে লাইন, ইলেকট্রিসিটির যে লাইন, সেটি খুলে রাখি। অবাক করা বিষয়, ওই দিন রাতেও খেয়াল করি মেশিন আপনা আপনি চালু হয়ে গেল, এবং সুইচ দেওয়ার আওয়াজটাও খেয়াল করি আমি। অর্থাৎ কেউ সুইচ দেয় সেটা মনে হয় তিনি বোঝাতে চাচ্ছেন। এবং তার পরের দিন থেকে আমার সাথেই কাজ করে আমার এক মামা, তাকে নিয়ে আমি ঘুমাই। তিনি ব্যাপারটা লক্ষ্য করলেন। একদিন মামা লক্ষ্য করেন আমার মেশিনের সামনে 4-5 বছরের একটা ছায়া মূর্তি। একদিন শুক্রবার আমি বাসায় ঢোকার সময় বাহির থেকে লক করে দিয়ে যাই, কিন্তু দরজা খুলছে না। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ ধাক্কা দিয়ে ধরে রেখেছে। কিছুক্ষণ পর এমনি খুলে গেল দরজা। ভেতরে এসে দেখি কেউ নেই, কিন্তু আমার মেশিনটা এই মাত্র যেন কেউ বন্ধ করেছে। এমন আরো অনেক কিছুই একে একে সবাই লক্ষ্য করে। একটা সময় সবাই বলে মেশিনটা বদলিয়ে আনতে। মেশিনটা বদলিয়ে আনার সময় দোকানে আমার বয়সী সেই ছেলেটা আমাকে বলল, আগেই মানা করেছিলাম এটা নিতে। বুঝলাম এই মেশিনটার কোনো একটা কাহিনী আছে। আমি ছেলেটাকে জোর করে কাহিনীটা জানতে চাইলে এক পর্যায়ে ছেলেটি বলতে রাজি হলো। সে যেভাবে বলেছে তার মতো করেই বলছি। একদিন এক ইয়ামিনী লোক এই মেশিনটা বিক্রি করতে নিয়ে আসে তাদের দোকানে। এই মেশিনটা তার স্ত্রী ছিল, তাদের একটা 4-5 বছরের মেয়ে ছিল। বাচ্চা মেয়ে সারাদিন তার মা আর মেশিন নিয়ে খেলা করে এবং চালু করে চালানোর চেষ্টা করে। অসতর্ক ভাবে আঙুল দিয়ে কয়েকবার সূচ ঢুকে যাওয়াতে তার মেশিনটি বিক্রি করতে নিয়ে আসে। বিক্রি করে যাওয়ার সময় দোকানের সামনেই বাচ্চাটা একটা গাড়ির সাথে খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মনে হয় সে বেশি দিন বাঁচেন। মেয়েটির সারাদিনের খেলার সঙ্গে এই মেশিনটা থাকার কারণে হয়তো তার কোনো একটা তার সঙ্গে জিন বা কিছু একটা মেশিনটি ছেড়ে যায়নি। এই মেশিনটা আরো 4 জন কিনে নিয়ে আবার ফেরত দিয়ে গিয়েছেন, কিন্তু কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু তারা 1 সপ্তাহের মধ্যেই ফেরত দিয়ে গেছেন। এবং আমি একমাত্র ব্যক্তি, অর্থাৎ আপনি একমাত্র ব্যক্তি যিনি 1 মাস পরে আসলেন। এই ঘটনার কোনো প্রমাণ হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমার রুম, তার প্রতিটি মানুষ এই ঘটনার সাক্ষী। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আমার নিজের সাথে ঘটা এবং আমার জানা আরো অনেক ঘটনাই আছে, সময় হলে লিখে পাঠাবো। এরপর তিনি তার নাম, তার ফোন নাম্বার এবং তার ঠিকানা দিয়েছেন। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের